উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে 7 বছর পর মা ছেলের আবেগঘন মহামিলন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সরকারের কিছু করার নেই, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিষয়টি ভালোভাবে নেয়নি মানুষ, মন্তব্য রিজভির। এবং রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, চুলা জ্বলছে না মিরপুর সহ বিভিন্ন এলাকায়। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। অবশেষে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেখা হলো মা ও ছেলের। এ সময় আবেগঘন এক দৃশ্যের অবতারণা হয় স্থানীয় সকাল 8:59। খালেদা জিয়াকে বহনকারী এয়ারবাসটি বিমানবন্দরে অবতরণ করতেই বরণ করে নেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেয়। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় লন্ডন ক্লিনিকে। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে অভিযোগে সাজা দেওয়া হয়, সেই 2,10,00,000 টাকা আত্মসাৎ হয়নি, বরং এফডিআর এর মাধ্যমে টাকার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 9 কোটি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিনে এমন দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। আজ বৃহস্পতিবার আবারও শুনানির জন্য দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ। আদালতে এখন আপনারা কি জাজমেন্ট দেবেন সেটা আপনাদের বিষয়। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। আমরা বিশ্বাস করি এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন। অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাকে এই কথা জানান। এ সময় অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ইআইবি সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন নিকোলা বিয়ার। প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার মতো প্রযুক্তিগত দক্ষতা ইউরোপীয় ইউনিয়নের রয়েছে। শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনও সরকার পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসার মেয়াদ বাড়ানোর খবরটি পত্রিকায় উঠে এসেছে, এ ব্যাপারে সরকারের কিছু করার নেই। গত 23 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। আরেকটা বিষয় হচ্ছে, কালকে যে দল আসবে তুরস্ক থেকে, এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি। আর জবাবও তো পাইনি ইন্ডিয়া থেকে, যদি একটু বলতেন যে সেই বিষয়ে। জবাব তো পাইনি। এদিকে শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ছাত্র জনতার বিরুদ্ধে অস্ত্রধারীদের বিচার এবং শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান রিজভী। আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকার জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে বলে অভিযোগও করেন তিনি। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি
গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। রাজনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হলেই অর্থনীতিও চাঙ্গা হবে বলে মনে করছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি আরো বলেন, সুশাসন আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্তরণ ঘটানোই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। এর আগে বুধবার বিকেলে একনেক সভায় 10 প্রকল্প অনুমোদন করা হয়। এসব প্রকল্পে সরকারের খরচ হবে 4,246 কোটি টাকা। এসইউ সেলিমের প্রতিবেদন। পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে 4,246 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ 2023 সালের তুলনায় 2024 সালের এডিবি বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারে বিভিন্ন সংস্কার কাজ চলমান থাকায় এডিবি বাস্তবায়নে কিছুটা ধীর গতি থাকলেও সামনের দিনে অর্থনীতি চাঙ্গা হওয়ার আশা করেছেন তিনি। রপ্তানির গতি আবার ফিরে এসেছে, রেমিটেন্স বেশ আগের থেকেও বেশি জোরে বাড়ছে, রাজনৈতিক কর্মকাণ্ড আবার একটু চাঙ্গা হচ্ছে, সেই দিক থেকে অর্থনীতি কিছুটা চাঙ্গা হবে বলে আমি আশা করি। মূল্যস্ফীতি সামান্য কমলেও তা এখনো নিয়ন্ত্রণে না আসায় নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে স্বীকার করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, দেশে সুশাসিত গণতন্ত্র অর্জন করাই তার সরকারের লক্ষ্য। একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যাতে উত্তরণ ঘটাতে পারি অন্তর্বর্তী সরকারের, সেটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। দেশের প্রকৃত উন্নয়নে 100 বছরের পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদী কয়েকটি পরিকল্পনা নেওয়া দরকার বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। এই সময়ের এই বয়সে এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স প্রস্তুতি নেওয়ার। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নীলনকশার অংশ হিসেবেই 2009 সালে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। আরো জানাচ্ছেন মুনতাসির মামুন। চাকরিতে পুনর্বহাল এবং নির্দোষ সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন বিজিবি তথা বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। এতে কারাগারে থাকা বিডিআর জওয়ানদের পরিবারের সদস্যরাও অংশ নেন। স্লোগানে প্রতিবাদ জানানো হয় বিগত সরকারের নানা কর্মকাণ্ডের। বক্তব্যে উঠে আসে 15 বছরের ক্ষোভ আর নির্যাতনের গল্প। বিগত 16 বছর ধরে চরম অত্যাচার, নিপীড়ন, রিমান্ডে নিয়ে আমাদের বাবাদেরকে অসুস্থ করে ফেলা হয়েছে। আমার বাবার হাতে আমি আর হাত করা দেখতে চাই না। আমার বাবার চাকরি চাই। আমার বাবা বিদ্রোহী না, আমার বাবা দেশপ্রেমিক বিডিআর। পরিবারের সদস্যরা বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা নীল নকশার অংশ হিসেবেই 2009 সালে বিডিআরের পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় আর পরিকল্পিতভাবেই ফাঁসানো হয় সদস্যদের। সাক্ষ্য না দেওয়ার জন্য তাকে ধরে নিয়ে গেছে এবং তাকে 7 বছরের সর্বোচ্চ জেলটা দিয়েছে। বিস্ফোরক আইনে করা মামলার সব জওয়ানদের জামিন ও কারাবন্দীদের মুক্তিতে 24 ঘন্টা সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। আমাদের যারা জেলবন্দী আছে তাদের অতি শীঘ্রই আমরা মুক্তি চাই। অন্তর্কালীন সরকারের কাছে যে আমরা আমাদের পুনর্মর্যাদা ফিরে পাই এবং আমরা চাকরিতে পুনর্বহাল পাই। তাদেরকে যে সম্মান ছিল সেই সম্মানটা এখন তাদেরকে দিচ্ছে না। এক পর্যায়ে তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পিলখানা হত্যাকাণ্ডের দিনটি সেনা হত্যা দিবস ঘোষণার দাবিও জানান তারা। আগামীকাল কোর্টে শুনানি আছে, আমরা চাই সেখানে ন্যায় বিচারের প্রতিফলন দেখতে। যদি ন্যায় বিচারের প্রতিফলন সেখানে আমরা না দেখতে পাই তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি দিতে যান আন্দোলনকারীরা। তবে শাহবাগে পুলিশ আটকে দিলে সেখানে অবস্থান নেন তারা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট।
2 মাসেরও বেশি সময় ধরে চলা চুলা জ্বলছে না কামরাঙ্গীরচর। মোহাম্মদপুর, হাজারীবাগ, মিরপুর এবং পুরান ঢাকার বেশিরভাগ এলাকায়। ফলে নিরুপায় নগরবাসী ঝুঁকছেন এলপিজিতে। সংকট কাটাতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌসের রিপোর্ট। এই 2 মাস থেকে এই যে সকালে 6টা 7টার দিকে গ্যাস চলে যায়, আর মনে করেন 2টা 2:30টা 3টা কটুক আইতে থাকে সন্ধ্যা পর্যন্ত। গ্যাসের জন্য এমন হাহাকার রাজধানী শ্যামলী 2 ও 3 নম্বর সড়কে বসবাসকারীদের। এছাড়াও কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, শেখেরটেক, পশ্চিম ধানমন্ডি, হাজারীবাগ, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, পল্লবী, ভাসানটেক এবং পুরান ঢাকার বেশিরভাগ এলাকায় চুলা জ্বলে না গ্যাসের অভাবে। রাত্রে 12টার পরে আসে, ভোর 6টার আগে বন্ধ হয়ে যায়, 5:30টায় বন্ধ হয়ে যায় চুলা। সারাদিন থাকে না, রান্নাবান্না করার কোনো সিস্টেম নাই, ইনকাম নাই। কিন্তু তারপরও এই গ্যাসের 200 টাকা আমরা মিটার চার্জ দেই, পরে আবার সিলিন্ডার একটা 1500-1600 টাকা দিয়ে কিনা আবার ব্যবহার করি। প্রায় 2 মাস ধরে চলা সংকট গেল 1 সপ্তাহে আরো প্রকট হয়েছে। বর্তমানে বাসাবাড়িতে দৈনিক গড়ে 2 থেকে 3 ঘন্টা গ্যাস থাকে। বেলা 3টার পর গ্যাস এলেও তাতে কাজের কাজ কিছুই হয় না। ঘর সংসার চালাতে তাই বাধ্য হয়েই বেশিরভাগ মানুষ এলপিজিতে নির্ভরশীল হচ্ছেন। আমাদের লাইন থাকতেও আমাদের গ্যাস থাকে না, আমরা সিলিন্ডার ব্যবহার করি না, কারণ আমাদের রোগী আছে, তার জন্য আমরা 3 বেলায় রান্না করতে হয় সিলিন্ডারে। ভোর রাতে ওইটা পাক করে যা একটু গ্যাস থাকে। পেট্রোবাংলার তথ্য মতে বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা 3800 মিলিয়ন ঘনফুট, বিপরীতে সরবরাহ হচ্ছে 2500 মিলিয়ন ঘনফুট। ফলে বাড়ছে সংকট। বর্তমান চাহিদাটাকে আপনি তাৎক্ষণিকভাবে সমাধান করতে হবে। সেটা আপনি রেশনিং করে পারেন, অথবা যে বলে কাটছাট করে। আর আমরা বিকল্প হিসাবে অনেকেই যাচ্ছে এখন কার দিকে, এলপি মানে যে সিলিন্ডারের দিকে। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে এক একটা জ্বলন্ত বম। আমাদের এক্সপ্লোর করতে হবে। হয়তো কোনো গ্যাস ক্ষেত্র নাই অথবা প্রচুর আছে, আমি না এক্সপ্লোর করে না অনুসন্ধান করে তো সিদ্ধান্ত নিতে পারবো না। তবে সম্ভাবনা, প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমান সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন গবেষকরা। ক্যাবিনেট মিনিস্ট্রি আন্ডারে যেই ব্লু ইকোনমি সেল যে কার্যক্রম শুরু করেছে, যদি এটা যে সরকারই থাকুক না কেন এটাকে আরো দ্রুত ত্বরান্বিত করা যায় এবং এই গবেষণার মাধ্যমে এই বিষয়গুলোকে আমরা মানে সামনে নিয়ে আসতে পারি যে আমাদের কি কি রিসোর্স রয়েছে, তখন সেখান থেকে আমরা পর্যায়ক্রমে আমাদের যে সমস্ত গ্যাসের ওখানে যে ওয়েলগুলো রয়েছে সেগুলো কি পরিমাণ কোয়ান্টিটি আছে আমরা জানবো, জেনে আমরা পর্যায়ক্রমে এগুলো উত্তরণের দিকে যাব। পেট্রোবাংলা জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী 2020 সালের এপ্রিলের পর এবারই দেশে গ্যাসের সরবরাহ সর্বনিম্ন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে চালের কোনো ঘাটতি নেই। আমনের ভরা মৌসুমে দাম বাড়ানো অযৌক্তিক বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে স্মার্ট ফ্যামিলি কার্ডে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। চাল, ডাল, তেল, চিনি সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে নাবিশ্বাস যখন সাধারণ মানুষের, তখন স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম জোরদার করল টিসিবি। এর মাধ্যমে একটি পরিবার 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি কম মূল্যে কিনতে পারবেন। সারা দেশে এই সুবিধা পাবেন প্রায় 63 লাখ পরিবার। দুর্মূল্যের বাজারে কম দামে পণ্য কিনতে পেরে খুশি কার্ডধারীরা। নতুন স্মার্ট কার্ড পাই আমরা খুব আনন্দিত এবং আমাদের ভালো লাগতেছে। পণ্যের যে বাজারে যে মূল্য তার চাইতে আমরা একটু অনেকটা ছাড় পাবো। কম দামে রেডি বাজার দোকানের থেকে কম পাইলে তো আমাদের গরিব মানুষের জন্য ভালো। বাজার থেকে কিনতে দাম বেশি, কিন্তু একটু কম দামে নিতে পারি, এটুকুতে আমরা আর কিনে দিচ্ছি। এর আগে বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই সময় তিনি বলেন, আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই। সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। বাণিজ্য উপদেষ্টা আরও জানান, টিসিবির বিতরণ কার্যক্রম আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চায় অন্তর্বর্তী সরকার, যার বিনিময়ে আমরা একটা স্বচ্ছতা পাবো বলে আশা করছি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 69 বছর পরও রোগী সেবায় প্রত্যাশার ধারে কাছে নেই
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রয়োজনের তুলনায় খুব কম সুযোগ সুবিধা আর জনবলের অভাব এর প্রধান কারণ। এর সাথে যুক্ত হয়েছে হাসপাতালের কর্মচারীদের ঘুষ বাণিজ্যের অনাচার। ফলে সেবার বদলে ভোগান্তি জুটছে রোগী আর স্বজনদের। মাহবুব হাসান রিপনের আরও একটি প্রতিবেদন। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল দেশে বুকের রোগের জন্য বিশেষায়িত এই জাতীয় প্রতিষ্ঠান। রাজধানী ছাড়াও সারা দেশ থেকে এই হাসপাতালে প্রতিদিন প্রায় 1000-এর মতো রোগী আসেন চিকিৎসা নিতে। তবে এইসব রোগীদের জন্য শয্যা আছে সব মিলে প্রায় 700টি। এইসব শয্যার বেশিরভাগই রোগী দ্বারা পূর্ণ থাকে। ফলে খালি শয্যা পেতে এক প্রকার যুদ্ধই করতে হয় রোগীর স্বজনদের। সেই ক্ষেত্রে ধর্ণা দিতে হয় হাসপাতালের কর্মচারীদের কাছে। ভর্তি লিখছে, সিটও পাচ্ছি না, কিছু না, কিন্তু ভিতরে অনেক কষ্ট। অনেক সময় আমারে বসাই রাখছে, বেড দেবে, এর কাছে যায় ওর কাছে যায়, আমারে বেড দেয় না কেউ। আগে ভর্তি হওয়া বা গুরুতর অসুস্থ হওয়া রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে ওয়ার্ডে শয্যা দেবার কথা থাকলেও এই ক্ষেত্রে টাকা না দিলে গন্তব্য হয় হাসপাতালের মেঝে। একটা রোগী এখানে নিয়ে আসছে, ভিক্ষে করে ভাত খায়, সে 4000 টাকা নিয়ে আসছে, তার থেকে 3500 টাকা নিয়ে গেছে বেড দেওয়ার জন্য। অনেক মানুষ আজকে সিট নিয়ে তারা গেছে, তারা পয়সা দেওয়া একটা টোল ইউজে নিতে হয়, তাও 100 টাকা দেয়। কইছে সকালে পাইবেন, রাইতে একজন আইয়ে কইতাছে যে 10 দিনের জন্য সিট নিতে পারো, 3000 টাকা, ডেলি 300 টাকা। হাসপাতালের এইসব নানা অব্যবস্থাপনা ও ঘুষের দুর্বৃত্তায়নে ক্ষুব্ধ রোগী ও তার স্বজনরা। জেনে টাকা ছাড়া কোনো চিকিৎসা নেই। এক আনসার এখানকার, নামও জানি না, তো আমারে বলতেছে রাত্রেবেলা যে ভাই আপনি এখানে অনেক ট্রাভেল, 8-10 হাজার টাকা হইলে আপনাকে সিট দেওয়া যাবে। পেন্টিং সিট 12,000 টাকা। তাহলে এটা কিসের সরকারি হসপিটাল? স্যার আমি তো নাম চিনি না। সকালবেলা আসছি, সিট চাইছি, কইছে 2টার পরে যদি পাই তাহলে সিট দিব, নাইলে পাওয়া যাইব না। এদিকে হাসপাতালে রোগীদের সরকার বরাদ্দ ঔষধ দেবার কথা থাকলেও রোগীর স্বজনকে প্রায় সব ঔষধ কিনতে হয় বাইরের ফার্মেসি থেকে। এমনকি মেলে না রোগীদের জন্য সুষম খাবারও। খাবার দেয়, খাওয়া দাওয়ার তো কোনো কথাই নাই, টাকাটাও দেয় না। সংকট হয়েছে ফিল্টার পানি, ওয়াশরুম, এটা কোনো ব্যবস্থা নেই। ওয়াশরুম পুরো নোংরা থাকে, রোগী যা যাবে, আমার বাবা হচ্ছে শ্বাসকষ্টের রোগী, যতটুকু সুস্থ হয়ে ওয়াশরুমের ভিতর গেলে আবার সে অতটুকু অসুস্থ হয়ে ফিরে আসে। অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের সীমাবদ্ধতার কথা। এই জন্যই তো আমি যে বললাম যে আমি 2 মাস করে রোস্টার করছি, এখানে কেউ থাকতে পারবে না। শুধু এই হসপিটালের না, বাইরের লোকজনও আছে। আমি তো স্পেসিফিক নামও বলতে পারবো না, কিছু বলতে, এটা তো আপনি দেখছেন, আপনি ঘুরে দেখছেন, কাজে আপনি আমার চেয়ে এই ব্যাপারে কম জানেন, আমি বলবো না। আমি কয়েকজনকে শোকজ করছি, ওটা রিপ্লাই দেওয়ার পরে পরবর্তীতে আমাদের একটা কমিটি করা আছে, কমিটি সেটা ডিসিশন দেবে। 1955 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি তার সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটি প্রত্যাশা করেন এখানে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনরা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো দেশ। উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। দিনের বেলায় কোথাও দেখা মিলছে না সূর্যের। হাড় কাঁপানো শীতে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে খেটে খাওয়া মানুষ। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শুক্র শনিবার পর্যন্ত কুয়াশা বেশি থাকবে এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। উত্তরের জেলা রংপুরে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর ঠান্ডায় বিপর্যস্ত জনপদ। শীতের কারণে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তারা। শীতের কারণে হাত পা ধরে অত কোনো মতে গাড়া হতো, মানে এক দুপুর বসে থাকলে দুপুরের পর কাজে যাওয়া লাগে। কুড়িগ্রামে ঘন কুয়াশা কমলেও বেড়েছে শীত। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত নানা রোগ ব্যাধি। বৃষ্টি টিপটিপ পড়তেছে, ঠান্ডা বাতাস আসতেছে, আমাদের এই জায়গায় খুব কষ্ট, মানুষ বাইর হইতেছে না। শীতের জন্য মানুষ মনে করেন যে ঘর থেকে বাইরে আগুন পোহাইতেছে। দিনাজপুরে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না অনেক স্থানেই। এতে করে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কুয়াশা বাইরে হওয়া যায় না, কোন দুদিন ধরে আবার বাতাস খুব ঠান্ডা, কামে হয় না, ঠান্ডার জন্য বাইরে যায় না, এমন বাতাস, রাত্রে তো আরো বেশি বাতাস। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.3 ডিগ্রি পর্যন্ত। যে কুয়াশা ভাবটা দেখতে পাচ্ছেন সেটা হয়তো বা আগামী 2-3 দিন
থাকার সম্ভাবনা রয়েছে আর কি। কুয়াশার কারণে দেখা যাচ্ছে দিনের তাপমাত্রাটা 1 থেকে 4 ডিগ্রি কমে আসবে, শীতের অনুভূতিটা বৃদ্ধি পাবে। সারা দেশে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস যশোরে রেকর্ড করেছে, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 16.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। তুষার ঝড় ও দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। নজিরবিহীন তুষারপাতের কারণে মিসিসিপি, আলাবামা, জর্জিয়া এবং ক্যারোলিনার বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। অন্যদিকে দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস বহু বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে 30,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আমেরিকায় দেখা মিলছে বিরূপ আবহাওয়ার। একদিকে চলছে তীব্র তুষারঝড়, অন্যদিকে সক্রিয় দাবানল। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে নতুন করে তুষারঝড় শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে, যা শনিবার পর্যন্ত 20টিরও বেশি রাজ্যে বয়ে যেতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে টেক্সাস, নিউ মেক্সিকো, ওকলাহোমা, ক্যানসাস, কলোরাডো, নর্থ লুইজিয়ানা, আরকানসাস এবং মিজোরিতে কয়েক ইঞ্চি তুষারপাতের আশঙ্কা রয়েছে। এতে যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও ব্যাঘাত ঘটার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া শুক্রবার থেকে মিসিসিপি, আলাবামা, জর্জিয়া, টেনেসি, কেন্টাকি এবং ক্যারোলিনাতে তুষারপাত আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তে তুষারঝড় আঘাত হানতে পারে মধ্য আটলান্টিক ও উত্তর পূর্বাঞ্চলেও। অন্যদিকে ভয়াবহ দাবানলে পড়ছে দেশটির শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতোমধ্যেই 1200 একরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুনে বহু বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে 30,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS জানিয়েছে, বাতাস আরও তীব্র হওয়ার কারণে আগুনের বিস্তার অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় জনগণকে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চীনের পাহাড়ি অঞ্চল তিব্বতে ভূমিকম্পে এ পর্যন্ত 126 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 200-র কাছাকাছি। চীনের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত 400-রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নিরাপদ স্থানে সরানো হয়েছে 30,000 বাসিন্দাকে। প্রাথমিক জরিপ অনুযায়ী 3,600 বাড়ি ধসে পড়েছে বলে জানায় প্রশাসন। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 49 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি 45,885 আর আহত হয়েছে 1,09,000-এর বেশি মানুষ। জেবমিন মুক্তি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারির মধ্যে আমেরিকান সহ সব জিম্মিকে মুক্তি না দিলে পশ্চিম এশিয়ায় ধ্বংসলীলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এর আগে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। 250 জনের বেশি মানুষকে বন্দী করে নিয়ে যায় তারা। ট্রাম্পের দাবি, আমেরিকার বাসিন্দাদের বন্দী করে ঠিক কাজ করেনি হামাস। দলে ফিরবেন কি ফিরবেন না সেই সিদ্ধান্তের জন্য আরও একটু সময় চাইলেন তামিম ইকবাল। তবে সেই সময়টা খুব বেশি দিনের নয়, মাত্র 2-3 দিনের। সিলেটে নির্বাচক কমিটির সঙ্গে 2 দফা আলোচনা শেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একথা জানান। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের জায়গা হচ্ছে কিনা সেটি 2-1 দিনের মধ্যেই পরিষ্কার হবে। তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই। তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি। যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। ব্যাডমিন্টন। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং শোভানুধ্যায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। গুলশান 2-এ মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে বুধবার রাত 8টায় মুখোমুখি হয় মোহনা টেলিভিশন এবং ইনফ্লুয়েন্সার হাব। 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জিতে মোহনা টেলিভিশন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে। কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিও সহ বিভিন্ন মাধ্যমের 33টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার।
উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে 7 বছর পর মা ছেলের আবেগঘন মহামিলন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সরকারের কিছু করার নেই, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিষয়টি ভালোভাবে নেয়নি মানুষ, মন্তব্য রিজভির। এবং রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, চুলা জ্বলছে না মিরপুর সহ বিভিন্ন এলাকায়। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।